সন্তোষ কুমার ঘোষের লেখা ছোট গল্প দ্বিজ। গমনে বামন নাম নিতে নিতে নিশিকান্ত অগ্রসর হয়েছিল। কি ভেবে চৌকাঠের ওপর থমকে দাঁড়ালো এক মুহূর্ত। ইশারায় ডাকলো নয়নতারাকে। ফিসফিস করে জিজ্ঞাসা করলো, এখানে সকলে কই কি? গোপালের মা টের পায় নাই তো? কেউ না। নয়নতারা এগিয়ে এসে পাঞ্জাবির খোলা বোতাম দুটো লাগিয়ে দিল। কেউ না, আমি সব ঠিক করে রাখছি, তোমার ভাবনা নাই। সকলে জানে এক জমিদার বাড়ি চণ্ডীপাঠকরণের কাম পাইছো, বৈশাখ মাস ভৈরাই করবা। নিশিকান্তর চোখ দুটি খুশিতে চিকচিক করে উঠল। গায়ে টোকা দিয়ে আদর করলো বউকে। এই বয়সে যতটা মানায় ততটাই ভ্রুভঙ্গি করে নয়নতারা বলল, পণ্ডিতের মায়া না আমি, কিসে ব্রাহ্মণের সম্মান থাকে জানি না, কিন্তু বৈশাখ মাসটা তো চিরকাল থাকবো না, তখন ঠিক করলেই চলবো। সে ভাবনা এখন ভাইবা লাভ কি? তা সত্য। আবার বামন নামতে নিতে নিশিকান্ত এগিয়ে এলো। বানের টানে যখন এই অচেনা দেশে ভেসে এসেছিল তখনও তো বিশেষ কিছু ভাবনার অবসর হয়নি। এখন তো তবু পায়ের নিচে মাটি মিলেছে। জ্যৈষ্ঠ মাসের ভাবনা জ্যৈষ্ঠ মাসে। ঠোঁট বেয়ে গড়ানো পানের কষের মতো আকাশে একটু একটু রঙের সারা দেখা দিয়েছে। প্রথম লোকালটা চলে যায়নি তো? আজ নির্ঘাত লেট। যায়নি, কিন্তু নিশিকান্ত সিগন্যালটার কাছাকাছি আসতে না আসতেই গেল। বোকার মতো নিশিকান্ত গার্ডের পেছনে লাল আলোটার দিকে চেয়ে রইল কিছুক্ষণ। কোচার খুঁট দিয়ে ঘাম মুছতে গেল, কিন্তু কোচাতেও ধুলো। সারা মুখ যেন কিচকিচ করে উঠল। মিনিট 2 দেরি হয়েছে। যতক্ষণ গাড়িটা বাঁকের মুখ অদৃশ্য না হলো ততক্ষণ নিশিকান্ত দাঁড়িয়ে হিসাব করলো। 2 মিনিট দেরি হয়েছে। চৌকাঠের ওপর দাঁড়িয়ে যতক্ষণ নয়নতারার সঙ্গে কথা বলেছিল ঠিক ততটুকু সময়। পরের গাড়ি আরও 50 মিনিট পরে। নিশিকান্ত বাসের খোঁজে গেল। নাগেরবাজার নেমে গোটা 2 মোটে মোড়। কারখানার দোচালাটার কাছাকাছি আসতে দম বন্ধ হয়ে এলো। পোড়া তামাকের গন্ধ। প্রথমে কাস্তে কাস্তে মুখ লাল হয়ে যেত, এখন অনেকটা সয়ে এসেছে। আগেই দেখে নিয়েছিল, প্রায় 20 মিনিট লেট। বেলা চড়েছে অনেক। পইতে পাঞ্জাবি আর বুকের লোম ভিজে ছেটে একাকার হয়ে গেছে। সবাই বসে গেছে সুতো আর কাঁচি নিয়ে। সমস্ত ঘর জুড়ে পাতা কাটার শব্দ, খস খস। নিশিকান্ত চুপি চুপি দেরিতে আসা পড়ুয়ার মতো এক কোণে বসে পড়তে যাচ্ছিল, কিন্তু তার আগেই নটবরের শকুনি নজরে পড়ে গেছে। এগিয়ে এসে নটবর একেবারে নিশিকান্তর সম্মুখে দাঁড়ালো। বিষ ঢেলে দিল গলায়। কি চক্কতি, আজও লেট? একটা চোখ এমনিতেই নটবরের কানা, রাগ হলে আর একটা আধবোঝা হয়ে আনে। নিশিকান্ত সাহস করে মাথা তুলতে পারছিল না। তোতলা গলায় বলল, আই গট ট্রেন লেট। মিছে কথা বলো না চক্কতি। কেমন বামুন তুমি? ট্রেন লেট না তুমি লেট? ফার্স্ট লোকালটা তো ঠিক সময়ে এসেছে। আরও 2 জনে এসেছে সে গাড়িতে, তারা কাজেও লেগেছে। দেব নাকি পাওনাগণ্ডা তোমার সব আজই হিসেব করে চুকিয়ে? ভয়ে ভয়ে মাথা তুলে নিশিকান্ত দেখল নটবরের আধ বোঝা চোখের পাতা দুটো তখনও মিটমিট করছে। গলায় পৈতেটা থেকেই হয়েছে মরণ, নইলে ওখানেই উবুর হয়ে নটবর দাসের পা দুটো জড়িয়ে ধরত নিশিকান্ত চক্রবর্তী। আজ্ঞা, এইবারের মতো। কাল শুইতে রাইত হইয়া গেছিল, পেটে ফাঁপ ধরছিল, কেমন ঘুম হয় না, তাই উঠতে। সব কৈফত নটবর শুনল কিনা বোঝা গেল না। চলে যেতে যেতে তাকে গজরাতে শোনা গেল, আগেই জানি এইসব বামুন কায়ে দিয়ে বিড়ি বাঁধার কাজ হয় না। দেশ থেকে ভেসে এসেছিল, চেপে বসেছে আমাদের ঘাড়ে। এদের দিয়ে দেশের চিবৃদ্ধি। থুতু ফেলার মুদ্রায় নটবর ঠোঁট দুটোকে ছুঁচলো করলো। নিশিকান্তর মনে এলো, উন্মূল মানুষ দিয়ে যদি দেশের শ্রীবৃদ্ধি না হয় তবে রোয়া ধানেও ফসল হতো না। কিন্তু মনে আসা সব কথা মুখে আনা যায় না। খানিক বাদে ঘুরে নটবর বলল, কাল তুমি 500 বিড়ি কম দিয়েছিলে চক্কতি, আজ 2 দিনের হিসাব পুরো করে দিলে, তবে তোমার ছুটি। বয়েছ? মাথা নিচু করে নিশিকান্ত পাতা কেটে যেতে লাগলো নির্দিষ্ট মাপ মতো। পোড়া তামাকের গন্ধে বার কয়েক হাঁচি এলো। ঘণ্টাখানেক পর শিরদাঁড়া উঠল টনটন করে। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই বিড়ি বাজছে এক মনে। অর্জুন, গণেশ, সনাতন, মধু, ভৈরব। জন 2 মুসলমানও আছে। ঘাম ঝরছে দরদর করে।
হালে শোনা একটা হিন্দি গান ধরেছে মধু। গানের সঙ্গে সঙ্গে শীষ দিতে চেষ্টা করছে। ঠাসা ঘরাখানায় শুধু বস্তা পচা আলুর ভ্যাপসা গন্ধ। বাসা থেকে একখানা হাত গড়া আটার রুটি নিয়ে এসেছিল। পকেটে থেকে সেটা শুকিয়ে করা হয়েছে। রুটিটা দাঁতে ছিঁড়তে নিশিকান্তর মনে হলো গণেশ, মধু, অর্জুন এরা সব আছে ফুর্তিতে, গান গায়, মহানন্দে সুশীতল বিড়ি বাঁধে। সেও এদের কাছাকাছি এসেছে। এদের ঘামের পচাটক গন্ধ আসছে তার নাকেও। তবু কোথায় যেন পর্দা আছে, বয়সের তফাৎ। সে তো নিশ্চয়ই, কিন্তু শুধু বয়সই নয়, এদের কারণে অকারণে হাসাহাসি, শুনলে কানে আঙুল দিতে হয় এমন ভাষায় গালাগালি, আবার গলাগুলি আলাপ, সব নিশিকান্তর কানে নতুন। ঠিক পছন্দ হচ্ছে না তা নয়, কিন্তু শিরশিরে অস্বস্তিটুকু যায়নি। শীতের দিনে যেন নাইবে বলে পুকুর ঘাটে এসেছে। নিশিকান্ত পা বাড়ায় একবার, ঝাঁপ দেয় আর কি, গায়ে কাটা দেয়, আবার পিছিয়ে যায়। বামুনের ছেলে দিয়ে বিড়ি বাঁধার কাজ হয় না। কে জানে, নটবর হয়তো ঠিক কথাই বলেছে। শ্রী ভগবান চতুর্বর্ণ সৃষ্টি করেছিলেন যখন, তার উদ্দেশ্য ছিল গুণ অনুসারে কর্মবিভাগ। কিন্তু ওপরে যিনি আছেন তিনি সাক্ষী, নিজের ইচ্ছায় নিশিকান্ত এ কাজ নেয়নি। ঊর্ধ্ববতন পঞ্চম পুরুষ ছিলেন স্মৃতি ব্যাকরণ তীর্থ, দেববিশ্রুত পণ্ডিত, তার সন্তান। কিন্তু গ্রহবৈজ্ঞান্য লেখাপড়া শেখা হয়নি। গত 4 পুরুষ ধরে যজমানি ব্যবসায় চলেছে। 100 ঘর যজমান। গ্রামান্তরেও কিছু কিছু ছিল, বিদেশেও ছড়িয়ে পড়েছিল কিছু কিছু। বিবাহ, শ্রাদ্ধ, অন্নপ্রাশন আদি 10 বিধ সংস্কারের ডাক আসত। এছাড়া 12 মাসে 13 পার্বণ। আর সত্যি সত্যি পার্বণ তো 13টাই নয়, হিসেব করলে অনেক বেশি। এক মুহূর্ত ফুরসত ছিল না। সংস্কৃত ভালো করে শেখা হয়নি, কিন্তু ক্রিয়াকাণ্ড বারিধি খানা মুখস্থ করেছিল। সারা বছরের চাল ডাল কেনার ভাবনা ছিল না, বরং বাড়তি কয়েক মন বিক্রি করত। আর লাল পেরেশে ধুতিগুলো অত বড় যে বস্ত্র সংকট গেল লড়াইয়ের শেষ বছরে, কোনোদিন কাপড়ের অভাব হয়নি। কিন্তু সকলের কুয়াশার মতো সব মিলিয়ে গেল একে একে। শাসালো যজমানরা সরে পড়ল প্রথমে, সেই পাকিস্তান হবার আগে ভাগেই। তারপরেও তো কতদিন মাটি কামড়ে পড়েছিল নিশিকান্ত। সামান্য লাঞ্ছনা, অল্প স্বল্প বিদ্রুপ আমলে আনেনি। কিন্তু বামুনপাড়ায় যখন এক ঘরও রইল না, তখন নিশিকান্তকেই পোটলা বাঁধতে হলো। মুসলমানরাও প্রাণেও না মারে যদি, লক্ষ্মী পুজোয় পুরুতগিরি করতে তো ডাকবে না। মোল্লা মৌলবি ফেলে ছেলে মেয়ের স্বাদের সময় নিশিকান্তের কাছে দৌড়াবে না। কলকাতায় এসব পৈতৃক ব্যবসাটাই ধরে রাখতে নিশিকান্ত চেষ্টা ত্রুটি করেনি। ঠিকানা খুঁজে খুঁজে পুরনো 2-1 ঘর যজমানের কাছেই গিয়েছিল। কিছু সুবিধা হলো না। যারা অবস্থাপন্ন তারা পুজো আর্চার পাট অনেক দিনই তুলে দিয়েছে। যারা কায় ক্লেশে আছে তারাও আমল দিল না। অনেকে তো চেনেই না নিশিকান্তকে। বলল, না ঠাকুর, এই ম্যাগিগন্ডার দিনে পুজো, সম্বৎসরে একটা মোটে পুজো করি, লক্ষ্মী পুজো, তা সেই জন্য 4 আনা দক্ষিণার পুরুত ঠিক করাই আছে। শ্রাদ্ধ শান্তির জন্য কালীঘাট আছে, গোটা কতক টাকা ব্রাহ্মণকে ধরে দিই, বাদবাকি ব্যবস্থা সেই করে। দিন কত গঙ্গার ঘাটেও ঘুরঘুর করছিল নিশিকান্ত। সে বড় শক্ত ঠাই, সারি সারি মাথা কামানো উড়ে বামুন বসে আছে। ফুল, বেলপাতা, চন্দন আর তিলক কাটার জন্য সোডার বোতলের ছিপি নিয়ে। ত্রিসীমানাতেও ঘেঁচতে দেয় না কাউকে। দুর্বোধ্য ভাষায় গালাগাল করে। নিশিকান্ত বসতেই পেল না। তারপর এলো সেই চরম অভিজ্ঞতা। চিন্তা করলে আজও কান গরম হয়ে ওঠে। চকমিকানো বাড়ি, বড় বড় থাম দেখে নিশিকান্ত ঢুকে পড়েছিল। বৈঠকখানে কয়েকজন বাবু দাবা খেলায় মত্ত। নিশিকান্ত চৌখাটের উপর দাঁড়িয়ে ইতস্তত করছিল। একজনের নজরে পড়ে গেল। কি চাই? আজ্ঞা ব্রাহ্মণ, পূর্ববঙ্গ থেকে আইসি। মাথা কিনেছ? কি চাই চটপট বলে ফেলুন বাবু। আজ্ঞা আমার পুরুষানুক্রমে পুরোহিত, যজমানি ব্যবসা। আপনাকে মস্ত বড় ঘর, সে আমি দেখাই টের পাইছি। যদি অনুমতি করেন তয় একটু ঢোক গিলে নিশিকান্ত বাক্যটা সম্পূর্ণ করল। আমি চণ্ডীপাঠ, শান্তি, সস্তায়ন সব জানি। ভ্রুকুটি ঘুচে গিয়ে শ্রোতাদের মুখে কৌতুকের হাসি ফুটল। পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে একজন নিশিকান্তকে বললেন, তুমি ঠাকুর বোধ করি ভূত ছাড়াতেও পারো না?
আর একজন বললে, চণ্ডীপাঠ করবে? সংস্কৃত জানো? আজ্ঞা, কিছু কিছু। একটুখানি শোনাবার ফরমাস হলো। মুখের ঘাম মুছে নিশিকান্ত গলা পরিষ্কার করে শুরু করলো, যা দেবী সর্বভূতেষু। সবে দুটো শ্লোক বলতে পেরেছে এমন সময় ঘরের দেয়াল থেকে সিলিং পর্যন্ত কেঁপে উঠল। বাবুরা হাসির তো সামলাতে পারছে না, কেউ কেউ রুমাল গুজে দিয়েছে মুখে। থামো ঠাকুর, এইসব বাঙাল উচ্চারণ এখানে চলবে না, বুঝছো? অন্তস্থ জ এর উচ্চারণ আর একটু শ্রদ্ধা ভরে করতে শেখো। থতমত খেয়ে নিশিকান্ত জিজ্ঞেস করলো, কেন, ভুল হয়েছে বাবু? ভুল? বিলকুল ভুল বাবা, বিলকুল। চণ্ডীপাঠ তো তোমাকে দিয়ে হবে না চাঁদ, তুমি বরং জুতো সেলাই করতে শেখো, কাজের কাজ হবে, 2 পয়সা ঘরে আসবে। বলতে বলতে একজন সত্যি জুতো পরা দুখানা পা নিশিকান্তর দিকে ধরল। নিশিকান্ত চোখের পলক পড়ছে না, কান দুটোর মধ্যে কে যেন অসংখ্য তেঁতুল বিছি ঝাঁকাচ্ছে। দাঁতে ঠোঁট চেপে বহু কষ্টে সামলে নিলে। মাথা নিচু করে কখন বেরিয়ে এসেছে নিজের টের পেল না। উপবিত স্পর্শ করে কঠিন অভিসম্পাত দেবে একবার মনে হয়েছিল, কিন্তু কলিযুগে ব্রহ্মশাপও ব্যর্থ। নিজের কাছেই নিজে কঠিন একটা প্রতিজ্ঞা করল নিশিকান্ত, নতুন কিছু চেষ্টা করতে হবে। ব্রাহ্মণ্য অভিমানের ময়ূরপুচ্ছ আর না। অভিমান গেল, কিন্তু সংস্কার গেল না। আরও অনেক ঠক্কর খেতে খেতে নিশিকান্ত চক্রবর্তী এসে ঠেকেছে সুশীতল বিড়ি ফ্যাক্টরির কারিগরের কাজে। হাত দুখানা কাজ করে, কিন্তু মাথা হেঁটি থাকে, মাঝে মাঝে চোখের পাতা দুটি ভিজে ওঠে। এ কি তার কাজ? ক্যাম্পের কেউ টের পায়নি। পাখি ডাকার আগে নিশিকান্ত বেরিয়ে পড়ে, গায়ে পাঞ্জাবি, পায়ে জুতো। এখনও অনিশ্চিত সরকারি ডলি যাদের একমাত্র ভরসা, তারা ঈর্ষাক্লিষ্ট চোখে চেয়ে থাকে। তাদের জোয়ান সমর্থ ছেলেগুলো এখনও কিছু জোটাতে পারল না, অথচ এই বুড়োপুরি দিব্য। গোরস্থানেও লাশ পিছু 2 ফুট জমি জোটে, কিন্তু মহিমপুর ক্যাম্পের জ্যান্ত মানুষগুলো তাও জোটেনি। চালা পিছু 2 ঘর পরিবার। কোনো ক্রমে অষ্টবক্র হয়ে শুয়ে রাতটা কাটিয়ে দিতে হয়। স্যাঁতসেঁতে মেঝে ছেঁড়া কাঁথায় শুয়ে নিশিকান্ত লাখ টাকার স্বপ্ন দেখে না, আর ঘুমোয় কখন যে স্বপ্ন দেখবে। লুকিয়ে চুরিয়ে আনা সুশীতল বিড়িতে টান মারে, আর ভাবে খুক খুক কাস্তে কাস্তে চিরকাল তাকে নিচের সিঁড়িতে গড়াগড়ি দিতে হবে না, উঠবেই আস্তে আস্তে, কেঁচোর মতো বুকে হেঁটে এগোবে। ততদিনে চুপচাপ, নয়নতারা হুঁশিয়ার। মহিষপুর ক্যাম্পের কাকপক্ষীও যেন ট্রেন না পায় নিশিকান্ত চক্রবর্তীর অদৃষ্টের ডাকা গড়াতে গড়াতে কোন ভাগাড়ে গিয়ে ঠেকেছে। আস্তে আস্তে বেলা গড়িয়ে গেল। সিট দ্বারা আর সোজা করে রাখা যায় না। নিশিকান্তর হাত তখনও চলেছে। একে একে সবাই চলে গেল। অর্জুন, মধু, গণেশ, সনাতন। যে যা রোজগার হিসাব বুঝিয়ে দিয়ে গেছে। নটবর দাসের কাছ থেকে বুঝে নিয়েছে পাওনা। নিশিকান্তও এখনও 150 বিড়ি বাকি। দেখতে দেখতে দৃষ্টি ঝাপসা হয়ে এলো। হাতের রগগুলো টনটন করছে, কিন্তু নটবরের হিসাব মিলিয়ে তবে ছুটি। এখন ক্যাশ মিলাচ্ছে নটবর, বিড়িগুলো প্যাকেট করে রাখছে। একটু পরেই হয়তো সামনে এসে দাঁড়াবে, কৈফিয়ত চাইবে। নিশিকান্তর মুখের ভেতরটা জিভটা শুদ্ধ তিতো হয়ে উঠল। তাকিয়ে দেখলো আশেপাশে আর কেউ নেই, শুধু খানকটা দূরে ভৈরব বোড়ায় ঠেস দিয়ে ঝিমোচ্ছে। নিশিকান্তর কেমন অবাক লাগলো। সবাই গেছে, এ ছোকরা যায়নি যে। প্রশ্নটা মনে এলো, কিন্তু স্থায়ী হলো না, কেননা সময় নেই। তাছাড়া গায়ে পড়ে এদের সঙ্গে নিশিকান্ত কখনো আলাপ করে না। আরও প্রায় 25টা বিড়ি বাঁধার পর নিশিকান্ত ফের তাকালো। ছোকরা তখনও বসে। নিশিকান্তর মনে হলো ওর দিকেই যেন তাকিয়ে আছে। কি ভেবে নিশিকান্ত হাতের কাজ বন্ধ করলো, এগিয়ে গেল ভৈরবের কাছে। তুমি বাড়ি যাও নাই যে? শূন্য একটা খোলাতে দৃষ্টি মেলে ভৈরব তাকালো। সারা মুখে বসন্তের শুকনো দাগ, চোখ দুটো লালচে। নিশিকান্ত সামান্য চমকে উঠল। জবর নয় তো? কপালে হাত দিয়ে সন্দেহ মাত্র রইল না। এত জ্বর তোমার, এখনো রইছো? তাড়াতাড়ি বাড়ি যাও নাই কেন? অস্ফুট জরাতুর কণ্ঠে ভৈরব যা জবাব দিল তার মর্ম এই যে, আগে ছিল না, এই একটু আগে এসেছে। কম্প জ্বর এমন মাঝে মাঝে হঠাৎ আসে, তার চেয়েও হঠাৎ ছাড়ে। কিন্তু ভাবতে হবে না। হাতের কাজ যদি শেষ হয়ে গিয়ে থাকে নিশিকান্তর, তবে সে সোজা বাড়ি চলে যাক। জ্বরের প্রথম তোড়টা কমুক, নিজের পথ ভৈরব নিজেই দেখতে পারবে। তবু নিজের জায়গাতে ফিরে যেতে নিশিকান্তর কেমন বাঁধল। ঠিক চক্ষু লজ্জা নয়, এই অনুভূতির উৎস চোখের চেয়েও গভীর, একেবারে হৃদয়ে।
এই প্রথম একজন রুগ্ন অসহায় সহযোগীর জন্য নিশিকান্তর মমতা বোধ করলো। সে আবেগে পশ্চিমবঙ্গের শুকনো মাটি পা দিয়ে অবধি শুকিয়ে গিয়েছিল। বহুকাল পরে সমস্ত সত্তা জুড়ে আবার যেন তার টলমল করে উঠল। তা হয় না মনু, তোমারে বাড়িতে পৌঁছাইয়া দিয়া তয় আমি যামু। কাজ শেষ হলো চক্রবর্তী? নটবর একেবারে সম্মুখে এসে দাঁড়িয়েছে। মুহূর্তে কথা যেন জড়িয়ে গেল নিশিকান্তর। বলতে গেল, হইল প্যারায়, আর 10টা মিনিট অপেক্ষা করেন ইত্যাদি, কিন্তু স্বর ফুটল না। কতক্ষণ লাগবে আর? সারা রাত্রির? হঠাৎ কি হলো? নিশিকান্ত সমস্ত সংকট জয় করে বলে উঠল, আপনারে করজোরে কই দাস মহাশয়, আজকার মতো ছাইরা দেন আমারে। কালকার পাওনা সব শেষ কইরা আনছি, আর শতখানেকের মতন বাকি। ভৈরবকে দেখিয়ে বলল, এর দেখি অসুখ করছে, বাড়ি না দিয়ে আইলে তো চলবে না। কি কাকুতি ছিল নিশিকান্তের কণ্ঠে, কিংবা করজোরে। নটবর আর কিছু বলল না। সেদিন শুধু নতুন অভিজ্ঞতা হয়নি নিশিকান্তর, নতুন অনুভূতিও এসেছে। 5 জনের সঙ্গে পাশাপাশি বসে এতদিন কাজ করেছে, সামান্য মুখ চেনা গোছের ছিল, মেলামেশির কথা ভাবতেও পারেনি। হঠাৎ সেদিন জ্বর তপ্ত ভৈরবের ধূসর শূন্য চাউনি থেকে মনে যে স্নেহের ছোঁয়াচ লাগলো, সেই স্নেহ ধীরে ধীরে ছড়িয়ে পড়ল শরিকানা বোধে। অনাদর আর অশ্রদ্ধা পেয়ে জীবন সম্বন্ধেই বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল নিশিকান্ত। পাকে গলার পর্যন্ত ডুবে আছে। সামনে কিছু নেই আর কি। এখন একদিকে সব চুকে গেলেই হয়। নিহাত শাস্ত্রে আরা আইনে আত্মহত্যা পাপ, তাই যে কাজটুকু জুটেছিল তাতেও নিশিকান্তর মন ছিল না সবসময় তিক্ত, সবসময় বিরক্ত। ফাঁকি দিত, যেটুকু করত তাও সসংকোচে, শোনিত স্রোতে, মজ্জায় একটা ভীরু লজ্জা অহরহ সাঁতার দিচ্ছে। কিন্তু যে মুহূর্তে পাশের মানুষটিকে নিশিকান্ত ভালোবাসতে পারল, অমনি সব ভীরতা, তিক্ততা, অপমান বোধের বোরখা যেন খসে পড়ল। অন্ধকার একটু ফিকে হয়ে এসেছে। সেই আলো আধারে নিজেকেও যেন একটু চেনা যাচ্ছে। জীবন সম্বন্ধে নতুন করে এসেছে মূল্যবোধ। ভৈরবকে যেদিন পৌঁছে দিয়ে এসেছিল, তারপরেও আরও কয়েকবার নিশিকান্ত ওদের আস্তানায় গেছে। সনাতন, অর্জুন, মধু সব একসঙ্গে থাকে এই বস্তিটায়। প্রথম দিকে চমকে উঠেছিল নিশিকান্ত। ক্যাম্প আর বস্তির চেহারা কি হুবহু এক। ক্যাম্পে দরমার বেড়া, এখানে চাচাবাসের ওপর কাদার প্রলেপ। ক্যাম্পের চাল মরচে পড়া ফুটো টিনের, এখানে খাপড়া। ঘর পিছু একটা করে ফোকর। প্রাথমিক উদ্দেশ্য বোধহয় ছিল জানালা হিসেবে ব্যবহার করার, কিন্তু স্থপতির সে স্পেকুলেশন ব্যর্থ হয়েছে। এখন সেই ফোকরের মুখ জুড়ে মাকড়সার পুরু জাল। তারা নিরাপদ আড়ালে পাখির বাসা। চড়ুই গুহ বাইরে আলো হাওয়া বিরুদ্ধে নিরন্তর সত্যগ্রহ করেছে। প্রথম দিন দম বন্ধ হয়ে এলো, তবু মনে হলো চেনা চেনা। এর আগেও এখন নিশিকান্ত এসেছে, কিন্তু কবে মনে পড়ল না। কিন্তু 2-4 মিনিট যেতে না যেতে আচ্ছন্নভাবে কেটে গেল। আশ্চর্য, আগেই বোঝা উচিত ছিল তার। মহিমপুর ক্যাম্পের 6 ফুট 8 ফুট খুপড়িতে পা দিয়ে প্রথম দিন এমনই অনুভূত হয়েছিল। মনে হয়েছিল ছুটে বেরিয়ে আসে। খাপড়ার কোটরের ভিজে মাটির এই ভাব, এই ঘাম পচা পচা গন্ধ, চোখ জ্বলা ধোঁয়া আর চাপ চাপ অন্ধকার, সব যে মহিমপুর ক্যাম্পের। এতক্ষণ না চিনে ছিল কি করে? মনের মধ্যে যে উঁচু নিচু বোধটুকু তখনও ছিল, বার কয়ে কেঁপে কেঁপে যেন সমতল হয়ে গেল। অদৃষ্ট নিশিকান্ত চক্রবর্তীর খোরাক এই অন্তজ মানুষগুলোর সঙ্গে একই শানকিতে পেরেছে, আলাদা পঙ্ক্তিতে আসনের বিড়ম্বনা আর কেন? দিন 5-7 পরে একদিন বাসায় ফিরে নিশিকান্ত নয়নতারার মুখে এক খিলি পান গুজে দিল। নয়নতারা প্রথমে বুঝতে পারেনি। মশলা স্পর্শে জীব সরস হয়ে উঠেছে। মুচকে হাসল। পান? আজ হঠাৎ পান কেনের শখ হইল যে? পয়সা সস্তা হয়েছে? নিশিকান্ত জবাব দিল, কিনি নাই, পাইলাম অমনি, আমিও একটা খাইছি। নয়নতারা দেখল নিশিকান্তর বরাবরের বিড়ি খাওয়া পুরু কালো ঠোঁট আজ হঠাৎ টুকটুকে হয়ে উঠেছে। ছিল কৌতুক, এবার হলো কৌতূহল। কও দেখি কি বৃত্তান্ত? বৃত্তান্তটা নিশিকান্ত বলল বই কি, বেশ সাড়ম্বরেই বলল। সুশীতল বিড়ি ফ্যাক্টরি থেকে যা আয় তাতে কারিগরদের চলে না। ওরা কিছুদিন আগে সবাই মিলে একটা পানের দোকান দিয়েছে গোড়া বাজারে। ছোট দোকান, সকলে চাঁদায় তৈরি। কারখানা ছুটি মতো সবাই পালা করে এখানে বসে। অর্জুন, সনাতন, ভৈরব। পানের সঙ্গে বিড়িও আছে। ঠিকমতো চালু হলে সিগারেটও রাখা হবে। তার কিছুদিন পর শরবত। নিশিকান্তকেও নিয়েছে ওদের দলে। রোজ 2 ঘন্টা করে দোকানে বসে নিশিকান্ত।
তারপর থেকে রোজই নিশিকান্ত বাড়ি ফেরার সময় 2-4 খিলি পান নিয়ে আসতে লাগলো। এই পানটা নতুন মশলা দিয়ে সাজা, এর নাম রসখিলি। এক খিলির দাম 1 আনা। কও কি? ঠিকই কই। তুমি আর কয় রকমের পান দেখছো গোপালের মা? কাশিতে পাউন যায় টাকা টাকা খিলি পান, একটা খাইলে তার গন্ধ ভোমরা ছুঁইটে আসে। নিশিকান্ত অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলী শাহর গল্পটাও বলে। পান খেয়ে নবাব সাহেব পিক ফেলতেন যখন 2-3 মাইল দূরের লোকও টের পেত। হবে না কেন? সে তো আর সাধারণ মশলা না, মণিমুক্তা দিয়া সাজা। পানের মধ্যে মণিমুক্তা? ঠিক বোঝা যায় না। নয়নতারা বিস্মিত হয়, না অবিশ্বাস করে। মিটমিট হাসে নিশিকান্ত। বিশ্বাস হইল না? রাজা বাদশার কাণ্ড তুমি কি বা দেখছো গোপালের মা? দেখেনি নিশিকান্তও, বলা বাহুল্য সব গল্প সহকর্মীদের কাছে শুনেছে। আর একদিন আনলো 1 খিলি পান, তার নাম হিমিখিলি। মুখে দিয়েই নয়নতারা টেনে আনলো বাইরে। অপ্রতিভ হয়ে নিশিকান্ত জিজ্ঞেস করলো, কি জিভ পোড়ালো নাকি? পড়ে নাই, অবশ হইয়া গেছে। এত ঠান্ডা? বরফের উপরে রাখা যে। আজকাল এই পানি খরিদ্দারের পছন্দ করে। মিঠে বাংলা ছাঁচি, রসখিলি, হিমখিলি, তাম্বুলা, ঠোঁটালতা। নাম শুনে নয়নতারা আর ঠোঁট উল্টায়। ইস, পানের তো খিলি, তার নামের এত বাহার। নতুন প্রেমে পড়ার মতো লাজুক ছোপ লাগে নিশিকান্তর গালে। হইবে না? পান সাজন সোজা কর্ম মনে করছি নাকি? এ কি ঘরের পান যে সুপারি আর খয়ের চুন মিশাইয়া এলেই হইল? ঠিক গুছিয়ে বলতে পারে না নিশিকান্ত। উত্তেজিত রসনার সব কথা কেমন এলোমেলো হয়ে যায়। বোধহয় বোঝাতে চায় পান সাজাও একটা আর্ট। সামান্য মশলা মেশানোর 19-20 রসনার রসসঞ্চারের তারতম্য ঘটে। আর্ট তো সবই। কাজে যেদিন থেকে মন বসেছে সেদিন থেকে নিশিকান্ত আবিষ্কার করেছে বিড়ি বাঁধতেও বাহাদুরি আছে। কেমন সাইজের পাতায় কতখানি তামাক কেমন করে বাঁধলে ঠোঁটে চেপে রাখার অনায়াস সুখ। মাঝে মাঝে নয়নতারাকে জিজ্ঞেস করে, কি গো, ক্যাম্পের লোকে এখন কয় কি? কইবে কি? চোখ টাটায়। কয় যে পুরা পেট ভাত জোটে না, ঠোঁট দুইটা টুকটুকাইয়া করণের শখ যে দেখি 16 আনা। নিশিকান্ত হাসে। কইতে দাও কয়দিন, আর ক্যাম্পে আর বেশি দিন না। আমরা কারিগর কয়জনে একত্র থাকমু ঠিক হইছে। একটা ভালো মত জায়গা দেইখা লওনের অপেক্ষা। সামনের মাসে যশোর রোডে আর একখানা দোকান হইবে। একটাই আর কুলোই না গোপালের মা। যশোর রোডে দোকান যেদিন খোলা হলো সেদিন নিশিকান্তর কেটে গেল নেশার মতো। একটা দিন কারখানা থেকে ছুটি নিয়েছিল। এ দোকানের চার্জ তার। সারাদিন মাথা তোলার অবসর ছিল না। একের পর এক পান সেজে গেছে, বিড়ির বান্ডিল এগিয়ে দিয়েছে। খুচরা পয়সা ঠিক মতো গুনে নেবার অবসর হয়নি। ফুটোওয়ালার কাঠের বাক্সে ঝুপঝুপ করে ফেলেছে। সন্ধ্যার পর এলে অর্জুন, সনাতন, ভৈরবরা। সবার সম্মুখে বাক্স খোলা হলো। গুনে গুনে আর ফুরোয় না। পয়সা ডবল আনি দুয়ানি মিলে প্রায় 20 টাকা। সমস্বরে হর্ষধ্বনি করে উঠল সকলে। নিশিকান্তকে মাথায় তুলে নাচে আর কি। প্রথম দিনে এতটা সাফল্য কেউ আশা করেনি। অর্জুন বলল, সব তোমার হাতের গুণ দাদু, তোমার হাতের জাদু। আমাদের হাতের তৈরি পান কি এমন মিঠে হয়? খদ্দেরে একবার খাই, তারপর থুতু ছিটিয়ে চলে যায়। সনাতন বলল, যদি এভাবে চলো তো 3 মাসের মাথায় সুশীতল বিড়ি ফ্যাক্টরির মুখে লাথি মেরে চলে আসবো। নিশিকান্ত বলল, সবুর, এত তাড়াতাড়ি না, এখন অনেক বাকি। সিগারেট রাখতে হবে, শরবতের সরঞ্জাম চাই, আয়না চাই, নয়নমোহন। তবে না দোকানের কই দোকান? সেদিন লোকাল ট্রেনে যখন নিশিকান্ত চেপে বসলো তখনও মগজ থেকে সারাদিনের উত্তেজনায় ফেনা মিলিয়ে যায়নি। 20 টাকা বিক্রি। তার পান খেতে লোকে ফিরে ফিরে আসে। তোমাদের জাদু আছে দাদু। তাকে ঘিরে সহর্ষ উল্লাস। অর্জুন, সনাতনদের দাদু। নিজের কাছে সম্পর্কটা কেমন অদ্ভুত ঠেকল নিশিকান্তর। অনেক বিদেশ ঘুরে এসে নিজের পরিবারের লোকগুলোর সঙ্গে নতুন করে পরিচয়, রোমাঞ্চের মতো। শুধু অর্জুন সনাতনই নয়, আরও অনেককে নিয়ে যেন ছড়িয়ে আছে এই পরিবার। দুবেলা লোকাল ট্রেনে 3rd ক্লাসে যারা যাওয়া আসা করে, যারা ধীরে ছাদে ওঠে কিংবা ফুটবোর্ডে ঝোলে, সকলের মধ্যে নিশিকান্ত যেন ক্লান্ত আত্মীয়ের মুখ দেখতে পেল। কত পিছনে পড়ে আছে সে নিশিকান্ত চক্রবর্তী। ছেঁড়া পুঁথি বগলে নিয়ে সে চণ্ডীপাঠে উমেদারি করে বেড়াতো। ভালো মনে পড়ে না। পূর্বজন্মের মতো সদূর মনে হয়। তা হোক, এই নতুন জন্মই বা মন্দ কি? এই নিশিকান্তর জন্য অনুরাগ আছে সহকর্মীদের চোখে। এই নিশিকান্তর কাজে তার তারফি আছে 10 মুখে
10 জনের মুখে। সে কাজের নাম মেলে নগদ পয়সায়। ক্যাম্পে ফিরল সিঁড়ি দিতে দিতে। গোপালের মা চোখ বোঝে। নয়নতারা চোখ বোঝাতে নিশিকান্ত কয়েক খিলি পান আর 5 টাকার একখানা নোট রাখলো রেকাবের ওপরে। এখন চাও? নয়নতারা তাকালো, কিন্তু ছুঁল না নোট, মুখে নিল না পান, চোখ মুখ গম্ভীর। দেখে নিশিকান্ত কেমন দমে গেল। কি হয়েছে? এদিক ওদিক তাকিয়ে নিল নয়নতারা। সন্দর্পণের ঝাঁপ বন্ধ করে দিয়ে এলো। ফিস ফিস করে বলল, সর্বনাশ হয়েছে, টের পাইয়া গেছে ক্যাম্পের মানুষে। নিশিকান্ত ঠিক যেন বুঝেও বুঝলো না, বিরক্ত গলায় বলল, কি টের পাইছে? নয়নতারা আরও কাছে সরে এলো, প্রায় কানের ওপর মুখ রেখে যা বলল তার মর্মার্থ। আজ পাশের চালায় মনমতো কি কাজে গিয়েছিল দমদম, সে কি দেখে এসেছে সেই জানে। ক্যাম্পে ফিরে আর 5 জনের কাছে 10খানা করে লাগিয়েছে। সারা বিকেল ওরা হাসাহাসি করছে সামনের মাঠটাতে। নয়নতারাকে শুনিয়ে শুনিয়ে মনমতো বলেছে, স্বস্তি পাঠ নিশিকান্ত ঠাউরের চণ্ডীপাঠের নমুনা আজ দেখে আসলাম দমদমায়। পান বিড়ির দোকান দিছে আমাগো চক্করতি, পান সাজে আর পয়সা খিলি বেচে। তারপর আমিও ছাইরা কথা কই নাই। নয়নতারা উত্তেজিত হয়ে গলা চড়িয়ে দিল। আমিও কইছি কক্ষনো না, পান সাজনের মতো ছোট কাম করতেই পারো না তুমি। দেশের চিনাশুনা লোক দোকান দিছে, তুমি খালি খাড়াইয়া থাইকা দেখাশোনা করো। তোমারে যে পানওয়ালা কয় তার জিব্বা যেন খসা পড়ে। ঠিক কই নাই। আস্তে আস্তে অন্ধকার হয়ে এলো নিশিকান্তের মুখ। ছোট কাম? তুমি কইলা গোপালের মা পান সাজন ছোট লোকের কাম? কইলাম তো। আপাতে আপাতে নয়নতারা বলল, কইমু না ছাইরা দিমু। একটা ঢোক গেল নিশিকান্ত। বুক থেকে জিভ অবধি যেন তেতো হয়ে গেছে। অনেকক্ষণ চুপ করে রইল। তারপর আহত সুরে ধীরে ধীরে বলল, গোপালের মা, একটা কথা কই তোমারে। আমারে পানওয়ালা কইয়া যত না অপমান করছে মন মতো, পান সাজনের নিচা কাম কইয়া তার থেকে কম অপমান করলা না তুমি।